প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন চ্যানেল আয়ের প্রতিদিনের আয়োজন সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা। অনুষ্ঠানটি উপস্থাপনা এবং পরিচালনা করছেন জিলুর রহমান। সুধী দর্শক মণ্ডলী, আপনাদের আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সর্বশেষ আলোচিত বিষয়গুলো নিয়ে টকশোর অনুষ্ঠান এই তৃতীয় মাত্রা। আমাদের আজকের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সংসদ বিষয়ক উপদেষ্টা, সাবেক মন্ত্রী, বাংলাদেশের অন্যতম আলোচিত স্বনামধন্য পার্লামেন্টারিয়ান এবং সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে একজন অন্যতম বিতর্কিত ব্যক্তি জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী। কেমন আছেন আপনি? আমরা আপনার সঙ্গে বেশ কিছু বিষয়ে সাম্প্রতিককালে আপনাকে কেন্দ্র করে আলোচিত হয়েছে, সেসব বিষয়ে আলোচনা করব। প্রথমেই জানতে চাচ্ছি আমি যেটি, যে সর্বশেষ আপনারা অবশেষে সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করলেন, এত দেরি করলেন কেন? প্রায় আপনাদের মেয়াদ তো 1/3 সময়ের বেশি অতিক্রান্ত হয়েছে। আসলে বেশ দেরি হয়ে গেছে এই কমিটিগুলো করতে। মূলত সরকারি দল এবং বিরোধী দলকে নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, এটা কিভাবে সবাই মিলে কমিটিগুলো গঠন করা যায়। সর্বশেষ পরিস্থিতি দাঁড়িয়েছে যে বিরোধী দল থেকে আমরা নাম পাইনি। অনেক চেষ্টা করেও তাদের কাছ থেকে নাম পাওয়া গেল না, কারণ তাদের দাবি ছিল যে কমিটির চেয়ারম্যান এর পদ তাদেরকে দিতে হবে, যেটা তারা আমাদেরকে কোনোদিন দেননি আমরা যখন বিরোধী দলে ছিলাম। এবং এ নিয়ে, এই টানাপোড়েন নিয়েই মূলত এই দেরির কারণ। তার মানে কি এই দাঁড়াচ্ছে যে আপনারা রাজনীতিবিদরা এই সব গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে খুব সিরিয়াস নন? কারণ আপনারা কমিটি করলেন, ওনারা নাম দেননি বলে দেরিতে, তো আগেও করতে পারতেন। আর ওনারা করেননি বলে আপনারা ওনাদেরকে সংসদীয় কমিটির প্রেসিডেন্ট করতে পারবেন না, সভাপতির পদ দিতে পারবেন না। ওনারা যা করবেন না আপনারা তা করবেন না? না, আমরা ওই অবস্থানে কোনোদিন ছিলাম না। আমরা আলোচনা করতে প্রস্তুত ছিলাম, কিন্তু যেভাবে ওনারা একটা জায়গায় অবস্থান নিয়ে নিলেন, তাতে মনে হলো যে গতবারও আমরা যখন বিরোধী দলে ছিলাম আর ওনারা সরকারি দলে ছিলেন আওয়ামী লীগ, তারা প্রায় 2 বছর পরে কিন্তু কমিটি করেছেন। পরে আমরা বুঝতে পারলাম যে বোধহয় তারাই চেষ্টা করছে যে এই কালক্ষেপণ করে যে আমরাও যাতে তাদের চেয়েও আরো দেরিতে কমিটি করি, সেই কৌশল নিয়ে বোধহয় অবলম্বন করছিলেন। আমরা চাচ্ছিলাম না যে এককভাবে কমিটিগুলো করা হোক, এবং আমরা মোটামুটি একটা সমঝোতার মাধ্যমেই করতে চেয়েছিলাম। আমরা তো এই বিএনপি দলই, আমরা তো আগে বিরোধী দলকে সংসদীয় কমিটির চেয়ারম্যানশিপ দিয়েছি সর্বপ্রথম দ্বিতীয় সংসদে। আপনাদের নিশ্চয়ই স্মরণ থাকবে যে আমাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি সংসদের, সেটার চেয়ারম্যান কিন্তু বিরোধী দলের সদস্য ছিলেন, আতাউর রহমান খান সাহেব ছিলেন। এবং এটা জিয়াউর রহমান সাহেবের, শহীদ জিয়ার আমলেই এটা কিন্তু আমরা করেছি। 1990 সালের পর তো দেশের রাজনীতির ধারা একটু পরিবর্তিত হয়েছে। মানুষ অন্তত তাদের নিজেদের অধিকার প্রয়োগের একটা জায়গায় পেয়েছে যে 5 বছর পর ভোট দিতে পারে, তো তাদের কিছু প্রত্যাশা আছে। সেই প্রত্যাশা পূরণগুলো তো আপনাদের এখন করা উচিত, তাই নয় কি? তা তো নিশ্চয়ই। বাট আপনি একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, সংসদে আপনাকে খুব ভালো মানায়। তো আপনি কি বলতে পারবেন যে সংসদ, যে কাঙ্ক্ষিত সংসদ, সেটি আমরা পেয়েছি, বা একটি কার্যকর সংসদকে আমরা পাচ্ছি? আপনার উপহার দিতে পারছেন?
এটা অ্যাবসলিউট টার্মে উত্তর দেওয়া যাবে না। আমরা তো সবসময় চেষ্টা করছি যে পারফেক্ট হওয়ার জন্য, তো পারফেক্ট এত সহজে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তবে আমি মনে করি যে যে গতির সঞ্চার হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, যে একদিকে একটা মেরুকরণ হয়েছে রাজনৈতিকভাবে, দ্বিতীয়ত মানুষ কিন্তু সচেতন হয়েছে যে প্রতিনিধিত্বশীল বহুদলীয় গণতন্ত্র যাতে একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়, সেদিকে কিন্তু সাধারণ মানুষের আশারও সঞ্চার হয়েছে এবং মানুষ কিন্তু সমালোচনা করতেও দ্বিধাগ্রস্ত হচ্ছে না। ওই দিক থেকে আমি মনে করি আমি কিন্তু খুব আশাবাদী, যদিও নানা রকম ব্যর্থতার মধ্যেই এই প্রক্রিয়া চলছে, তারপরও আমি মনে করি যে সমর্থন সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার মাধ্যমে আমরা পাচ্ছি অনেক কিছু, অনেক ব্যাপারে। যেমন ধরুন এই হরতাল ইস্যুতে মানুষের কিন্তু মনোভাব, এটা কিন্তু বিরোধী দলের উপরে একটা চাপ সৃষ্টি করছে। সাধারণ মানুষ কতটুকু গ্রহণ করছে এই হরতালের মনোভাব। তারপর ধরেন সংসদ বয়কট করার, এগুলোও কিন্তু এটা একটা ট্রেমেন্ডাস একটা চাপ। সংসদ এগুলো তো মানুষ কখনো বয়কট করা কখনোই পছন্দ করে না, তারা যখন করেছেন তখনও করেনি, এখনো করছেন। তাই তো এখন এই যে জিনিসগুলো, এটার কিন্তু একটা কঠিন প্রভাব রাজনৈতিক দলগুলোর উপরে আসছে। এটা হয়তো ইমিডিয়েট কোনো প্রতিফলন হয়তো দেখছি না। যখন আপনারা ক্ষমতায় থাকেন তখন কথা একরকম বলেন, যখন বিরোধী দলে যান আপনাদের এখন যারা প্রতিপক্ষ তাদেরই সুর ছিল তারা যখন ক্ষমতায় ছিলেন, আপনাদের সুর এখন তাদের যে সুর সেই সুর ছিল, আবার এখন উল্টে গেছে। এইভাবে চলতে থাকলে ভবিষ্যৎটা কি? এই যে আপনি কথাটা বললেন, আপনার যে মূল্যায়ন, এটাও তো আমাদের উপরে একটা চরম পত্রের মতো শোনা যাচ্ছে এবং এটার প্রভাব নিশ্চয়ই আমাদের উপর পড়বে। এবং আমি মনে করি যে কথাটা আপনি বললেন, এটাও একটা ইতিবাচক দিক আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সংসদ হচ্ছে আইন প্রণেতাদের জায়গা, যেখানে শিক্ষিত মানুষরা থাকবেন যারা দেশের আইন প্রণয়ন করবেন, নীতি নির্ধারণ করবেন বিভিন্ন বিষয়ে। তা আমরা লক্ষ্য করছি যে ক্রমশই আমাদের সংসদ অর্থ প্রতিপত্তি যাদের আছে, অস্ত্রের শক্তি যাদের আছে, তাদের হাতে চলে যাচ্ছে এবং যারা সংসদে যাচ্ছেন তাদের আসলে সংসদের দিকে মনোযোগ খুব কম। সেটা প্রতিফলিত হয় কোরাম সংকটের মধ্য দিয়ে এবং রেকর্ড পরিমাণ সময় এবারও হয়েছে যে কোরামের কারণে সংসদ অধিবেশন শুরু করা যাচ্ছে না। তো আপনি একজন পার্লামেন্টারিয়ান হিসেবে এবং সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রী, আপনি কি মনে করছেন বিষয়টা কোন দিকে যাচ্ছে? দেখেন, যে প্রথম পয়েন্ট যেটা বললেন আপনি, যে ধনী ব্যক্তিরা এখন সংসদে নির্বাচিত হয়ে আছে, আপত্তি নেই আমার, বাট ট্রেন্ডটা ওই দিকেই বেশি। এই ট্রেন্ডটা যদি ওইদিকে বেশি হয়, এর মূল্যায়ন নিশ্চয়ই রাজনৈতিক নেতৃত্ব করছে। রাজনৈতিক নেতৃত্ব কি কারণে এটা করতে বাধ্য হচ্ছে সেদিকেও নিশ্চয়ই নজর দিতে হবে। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, যে যে কথাগুলো বললেন যে কোরাম সংকট, এই কোরাম সংকট যে জিনিসটা, এটা কিন্তু আমাদের দেশে শুধু নয়, এটা ইন্ডিয়াতেও কিন্তু এই প্রবলেম আছে। যেসব দেশে প্লিনারি সেশন, যে আমাদের সংসদের যে অধিবেশনটা হয়, ওটার উপরে গুরুত্ব যেখানেই বেশি, সেখানেই কিন্তু এই ইস্যুটা কিন্তু আবির্ভাব ঘটে। পৃথিবীতে কিন্তু উন্নত বিশ্বে সংসদের অর্থ কিন্তু এই সংসদ অধিবেশনটা নয়। সংসদের কার্যক্রম কিন্তু সারা বছর চলে এবং এর কার্যক্রম, সংসদের কার্যকারিতা শুধু এই সংসদ অধিবেশনে কে কতক্ষণ বক্তৃতা দিল, কে কতক্ষণ বিতর্কে অংশগ্রহণ করলো, এর সাথে যদি এর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাইলে কিন্তু এই ধরনের এই কোরাম সংকট কিংবা রুচিহীন বিতর্কের ইস্যুগুলো কিন্তু চলে আসে। আসলে কিন্তু সংসদের কার্যকারিতা মূলত যেটা জবাবদিহিতার যেটা প্রশ্ন আসে, সেটা সংসদের কমিটিগুলোর কার্যকারিতার উপর নির্ভরশীল। ওই দিকে আমার মনে হয় আমরা যদি একটু গুরুত্ব বেশি দেই, তাইলে হয়তো সংসদের কার্যকারিতা নিয়ে জনমনে এত প্রশ্ন আসবে না। আপনারা যারা সাংসদ সুন্দর সুন্দর কথা বলেন, আপনাদের কথা শুনতে আমাদের ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে আপনারা
বেশ অশালীন ভাষায় কথা বলেন, এবং কখনো কখনো আপনি হয়তো আরেকজনের কথা বললেন, অন্যজন আপনার কথা বললেন, এবং যেগুলো আপনাদের সম্পর্কে জনগণের শ্রদ্ধা কমিয়ে দেয়। আপনার এই বিষয়ে বক্তব্য কি? আমি আর বিস্তারিত বললাম না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। না, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখেন, সংসদ, একটা সংসদে কিছু নীতিমালা আছে লিপিবদ্ধ করা, আর কিছু অলিখিত সভ্যতার আলোকে রুচির অন্তর্ভুক্ত কিছু ব্যাপার আছে যেগুলো অলিখিত থাকে। এখন সেখানে রুচি তো একটা জিনিস, হয় আপনার আছে কি আপনার নেই। রুচি এটা গড়ে তোলা যায় না। এবং আমার মনে হয় এই যে আপনি সমালোচনাটা করলেন, এই সমালোচনাটাই বোধহয় প্রয়োজন বেশি, যেটা আমাদেরকে অন্তত রুচির পরিচয় দিতে বাধ্য করবে। আশা করি এ বিষয়ে সবাই সচেতন হবেন আপনারা। সালাউদ্দিন কাদের চৌধুরী ওয়াইসির মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থী, এবং এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে আলোচিত এবং বিতর্কিত বিষয়। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর ইউ এনজয়িং? ও ইয়েস, ভেরি মাচ সো। আমি এতটুকু আশা নিশ্চয়ই করব, যতদিন জীবিত থাকি বিতর্কের ঊর্ধ্বে যেন কোনোদিন আল্লাহ আমাকে না নিয়ে যায়। এই বিতর্কে অনেক পুরনো প্রসঙ্গ এসেছে, এবং তার মধ্যে সেই সূত্র ধরেই আমার প্রশ্ন, আপনি কি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী? 24টি বছর বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে কাজ করে আসছি। বারবার করে এদেশের মানুষ, যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেক নির্বাচনে এদেশের মানুষ আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছে। বাংলাদেশে বিশ্বাসী কিনা এই দীর্ঘদিন পরে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে কোনোদিন ভেবে দেখি নাই। তবে হ্যাঁ, আমার প্রতিপক্ষ যাদেরকে বারবার পরাজিত করার আল্লাহর মেহেরবানিতে আমার সৌভাগ্য হয়েছে, তারাই হয়তো এই ধরনের প্রশ্ন করে থাকেন। অনেক কিন্তু বলেন যে আপনার এই বিজয়ের পেছনে কারণ হচ্ছে যে আপনার নির্বাচনী এলাকার অনেক কেন্দ্রে অনেকের ভোট দিতে যাওয়ার প্রয়োজন পড়ে না। যেমন এরকম কথা প্রচলিত আছে যে এখানকার যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে আপনি ডেকেই বলে দেন তোরা তো আমাকেই ভোট দিবি, যাওয়ার দরকার নেই ভোট দেওয়ার, আর দরকার কি, আমি তো ভোট পাবো। কথাগুলো কি সত্যি? আমার প্রতিপক্ষ তো এই ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে করে এসছে। নির্বাচন তো শুধু দলীয় সরকারের নিয়ন্ত্রণে শুধু হয়নি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও যখন নির্বাচন করেছি, বহু ভোটে আল্লাহর ব্যবধানে আল্লাহর মেহেরবানিতে জয়ী হয়ে এসছে। আর এই ধরনের নানা রকম মুখরোচক কথা তো থাকতেই পারে। যেহেতু আমি আগেই বলেছি, আমি কোনোদিন আমার রাজনৈতিক জীবনে বিতর্কের ঊর্ধ্বে যেতে চাইনি, তাহলে তো মসজিদের ইমামতি নিতাম। যুদ্ধাপরাধী, মাফিয়া, গডফাদার, এই বিশেষণগুলো আপনার নামের সঙ্গে অসংখ্যবার এসেছে সাম্প্রতিককালে, আগেও এসেছে কম বেশি, ইদানিংকালে বেশি। আপনি কি? আসতেই পারে। আমার তো আল্লাহর মেহেরবানিতে, মানে কি আপনি কি স্বীকার করে নিচ্ছেন যেগুলো আপনি? না, আসতে পারে, স্বীকার করার তো এখানে ব্যাপার না, অভিযোগ তো আসতেই পারে। দেখেন, আমি বলি তাইলে তো প্রতিপক্ষের বিরুদ্ধে আমি এই ধরনের অভিযোগ তো করতে পারি যে আমার বিরোধিতা করে কেউ যদি মাফিয়া দেখায়, কে বলেছে যে কি আমি একেবারে গাল পেতে তাদের অত্যাচার সহ্য করব, পিঠ পেতে তাদের অত্যাচার সহ্য করব? আমি এটাই বিশ্বাস করি যে আইনের শাসনে যেখানে আছে, কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সে আইনের শাসনের মাধ্যমেই যদি বিচার হয়, তাহলে এই ধরনের অভিযোগ ঘেনের করে আসার সুযোগটা হয় না। আমি তো এরই মধ্যে একটা মোকদ্দমা করে আমি তো প্রমাণ করার একটা সুযোগ দিয়েছি আমার প্রতিপক্ষকে, যে আপনারা যে অভিযোগগুলো করেছেন। মোকদ্দমা তো মীমাংসা হবে অনেক পরে। কেন হয়ে আসছে আপনাদের? না, কেন একদিন ওনারা করেননি? কেন ওনারা তো ক্ষমতায় ছিলেন, যারা এই ধরনের অভিযোগ করেন
আপনি কি বলবেন যে 71 সালে আপনার যে ভূমিকা, যেটা 71 সালে তো আমার কোনো ভূমিকাই ছিল না, আমি একজন ছাত্র ছিলাম। আমার বাবার ভূমিকা থাকতে পারে, আমার ভূমিকা কিসের? তখন আমার ভূমিকা একটাই ছিল, শেখ পরিবারকে সাহায্য করার একটা ভূমিকা ছিল। শেখ মুজিবুর রহমান সাহেবের আপনি করেছেন, আপনার বাবা করেছে? মানে আমার বাবাই করেছে। আচ্ছা, আমার মাধ্যমে। আচ্ছা, তার মানে আপনি তখন ভূমিকা রাখতে পারতেন? না, নিশ্চয়ই ভূমিকা রাখতে পারতাম, আমি তো প্রাপ্তবয়স্ক ছিলাম। প্রাপ্তবয়স্ক থাকলে আপনি যদি এই পজিটিভ ভূমিকা পালন করতে পারেন এক দৃষ্টিভঙ্গি থেকে, তাহলে আপনি ঠিক নেগেটিভ ভূমিকাগুলো পালন করার সামর্থ্য আপনার ছিল। হ্যাঁ, কিন্তু আমি দেশেই ছিলাম না, আমি তো দেশেই ছিলাম না। কুর্সিলে আপনাদের বাড়ি, কুর্সিলে আমার বাড়ি তো কুর্সিল আগেও ছিল, এখনো আছে। সেই কুর্সিলে অনেকগুলো ঘটনা ঘটেছে, সে সময় পত্রপত্রিকা এসেছে, ছাত্র নেতা ফারুক হত্যা সহ নানান বিষয়গুলো, এগুলো আপনি আপনার নাম জড়িয়ে এসেছে? না না, আমার মামলাও হয়েছিল। তাই নাকি? কোথায়? পত্রপত্রিকা এসেছে। পত্রপত্রিকা একটু মামলাটা দেখাতে বলেন না, মামলা হয়েছে তো আপনি যেসব একটু মামলাটা দেখাতে বলেন। কথাটা হচ্ছে এই যে নাম একটা পট করে আপনি বলে দিলেন, টেলিভিশনে আসবে যে ফারুক হত্যা, আমি তো জীবনে নামও শুনি নাই, আর আপনি বললেন মামলাও হয়েছে। মামলার এফআইআরটা নিয়ে আসেন তো দেখি। অভিযোগ যখন করেন একটু সাবস্টান্সিয়েট করেন। আমার দেখেন নানান রকম দুর্বলতা আছে, কিন্তু আমি যখন অভিযোগ করি নথি ছাড়া কিন্তু অভিযোগ করি না, প্রমাণ ছাড়া অভিযোগ করি না। কিন্তু এই যে আপনি কথা একটা বলে ফেললেন যে কি ফারুক হত্যা, এটা কোথায় পেলেন, কোন এফআইআর থেকে বের করেছেন, এটা দয়া করে দেখাবেন তো। আপনারা তখন এগুলো প্রতিবাদ করেননি? কেন প্রতিবাদ করিনি? আমি তো নামও শুনি না, প্রতিবাদ করবো কোথায়? আমি যেখানে নাম শুনিনি সেখানে কোথায় প্রতিবাদ করবো? যদি আমার বিরুদ্ধে কোনো কেস হতো তাহলে কেস আমি তো যে পত্রপত্রিকা যখন লেখা হচ্ছে এগুলো নিয়ে আপনি দেখেন, পত্রপত্রিকায় ভালো লেখে মন্দও লেখে। আমি রাজনীতি করি, পত্রপত্রিকার লেখাকে আমি মনে করি এটা হচ্ছে হাঁসের পিঠে পানি ছিটানো। ইটস ওয়াটার অফ এ ডাকস ব্যাগ। আমি পলিটিশিয়ান, পত্রপত্রিকা দেখে আমি তো রাজনীতি করি না। পত্রপত্রিকা দেখে করেন না, কিন্তু পত্রপত্রিকার ভূমিকা তো আপনি অস্বীকার করতে পারেন না। না, অস্বীকার তো করি না। এটাও তো স্বীকার করবেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী পত্রিকা যদি না থাকে, যে আপনি একটু আগে বলেছেন যে আপনি বিতর্ক পছন্দ করেন, বিতর্কের কারণেই আপনার নাম আসে। মনে করুন যে কাল সকাল থেকে কোনো পত্রিকায় সালাউদ্দিন কাদের চৌধুরী নামই লেখা হলো না, কোনো টেলিভিশনে তার চেহারা দেখা গেল না, কেমন লাগবে আপনার? খুব একটা খারাপ লাগবে না, সাধারণ মানুষ যদি গ্রহণ করে। সাধারণ মানুষ তো তখন জানারই সুযোগ থাকছে। আপনার পত্রপত্রিকা বাংলাদেশের কজনে পড়ে? পত্রপত্রিকা যত ওই একজন পড়ে। আমি আপনাকে বলতে পারি, আপনি মিডিয়ার এটা একটু সেন্সাস রিপোর্টটা একটু দেখে নিন, দেখি পত্রপত্রিকা কজনে পড়ে, তারপর টেলিভিশন, আপনাদের টেলিভিশন কজনে দেখে, তারপর রেডিও কজনে দেখে। হাইয়েস্ট কিন্তু হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে রেডিওর। আমার নাম কয়বার রেডিওতে বলে? এই গত 24 বছরে কয়বার বলেছে রেডিওতে? তারপরে তো সালাউদ্দিন কাদের চৌধুরী। মোটামুটি পল্টনে দাঁড়ালে একটা আওয়াজ তো হয় যে সালাউদ্দিন কাদের চৌধুরী। আপনি পত্রপত্রিকা সম্পর্কে যে ভাষায় কথা বলছেন, আপনি লিখেছেন, বলেছেন, কয়েকটি পত্রিকার সম্পাদক সম্পর্কে বলেছেন, জয়নাল হাজারী সাহেবের আগের সংসদে একজন সম্পাদক সম্পর্কে বলেছেন, এবং জয়নাল হাজারী এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর মধ্যে পার্থক্য কোথায় আপনিও বলেছেন। আমি তো সংবাদপত্রের বিরুদ্ধে কোনোদিন কথা বলিনি। কি বলেছেন? কি বলেছি বলেন? যেগুলো নিয়ে লেখা না, বলেন কি বলেছি? আপনি একটি পত্রিকার সম্পাদক সম্পর্কে বলেছেন। নো, কোন পত্রিকার সম্পাদক সম্বন্ধে আমি বলি নাই। এই তো আপনাদের এখানে দুর্বলতা। বন্ধু হিসেবে না না, কোন সম্পাদকের আমি সম্পাদকও বলি নাই, পত্রিকার প্রকাশক নো, কোনোদিন বলি নাই। এই তো আপনাদের তো সমস্যা এখানে। আপনাদের, আমি আপনাদের একটু একটা কথা বলি, যে আমি যে বললাম একটু আগে, নথি ছাড়া আমি কথা বলি না। আপনারাও যারা সাংবাদিকতা করেন, আমার সঙ্গে অন্তত কথা বলার আগে খুব ভালো করে নথিপত্র ঘেটে তারপর দয়া করে কথা বলবেন। কারণ আমি এই ফিল্ডে আমি কিন্তু সেন্টার ফরওয়ার্ড, এবং আমি এনজয় করি আপনাদের সঙ্গে যখন কথা বলি, আমি কিন্তু এটা এনজয় করি। কারণ এবং এই দুর্বলতাগুলো, যে আপনি কথা একটা বললেন, আমি সাংবাদিকদের সম্বন্ধে কথা বলেছি, কোথায় বলেছি বলে? কোথাও বলেন। আপনি বলেননি যে একজন আমার এক বন্ধু সাংবাদিক, যিনি টাকা খেয়ে। হ্যাঁ বলেছি, অসুবিধা কি আছে? আপনি তো আবার মানে এটা তো বলছে একজন স্পেসিফিক একজন,
সাংবাদিকদের আপনি এটা ঢালাওভাবে এটা কথা বলছেন কেন? আমার সমাজে রাজনীতিবিদদের মধ্যে এই ধরনের লোক নেই, পেশাজীবীদের মধ্যে এই ধরনের লোক নেই, থাকতেই তো পারে। একজনের উপরে কথা বললে ঢালাওভাবে সাংবাদিকদের উপরে ইয়ে করবেন, এটা তো আমি মনে করি এটা লজিকে পড়েছিলাম, এটা নোন অ্যাজ ফ্যালাসি অফ ইলিসিট জেনারেলাইজেশন। আপনি আমি বললাম যে আপনি মাফিয়া গডফাদার নানান কিছু বলা, আপনার একটি শিপিং কোম্পানি আছে, এই কোম্পানির একটি জাহাজ একসময় চোরাচালানের দায়ে ধরা পড়েছিল। এটি নিয়ে এই প্রসঙ্গ নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ বা সমালোচনা আছে। মানে আপনি বাংলাদেশ বিমান প্রত্যেক মাসে এই চোরাচালানি আসে, তো বাংলাদেশ বিমানের ম্যানেজিং ডিরেক্টরকে কোনোদিন অভিযুক্ত করা হয়েছে? না বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে যে স্বর্ণ এসছে কোনো ক্রুর মাধ্যমে? আমার জাহাজের বাবুর্চি একটা স্বর্ণের টুকরা আনছে, ওটা 8-10টা, ওটা স্বর্ণ চোরাচালানি হয়ে গেল। তাই আরো ভালো যুক্তি বের করেছেন আপনি। প্রায়শই বেশ মুখরোচক কথাবার্তা বলেন, মাঝে মাঝে আশা করি আজকেও ওই ব্যাপারে দ্বিধাগ্রস্ত হচ্ছে না, না মনে হচ্ছে না সেরকম। মাঝে মাঝে বেশ পশু উদাহরণও আপনি টেনেছেন এবং বেশ আলোচিত হয়েছেন, এবং এটি করে আজকে যে দলটির নেতৃত্বে আপনি নেতৃস্থানীয় ব্যক্তি, প্রধানমন্ত্রী, সংসদ বিষয়ক উপদেষ্টা, সেই দলটি থেকে নির্বাচনের আগে আপনাকে বহিষ্কারও করা হয়েছিল, আবার ফিরে এসেছেন। এবং এই ধরনের কথা আপনি বিরোধী দলের নেত্রী সম্পর্কে বলেছেন ইতিপূর্বে, আকার ইঙ্গিতে নানাভাবে নানান কথা বলেছেন। ঠিক এই ধরনের না হলেও মানে তার সম্পর্ক বলেছেন বিভিন্ন কথাবার্তা। তো এগুলো করে মানে আপনি আপনার এইসব কথাবার্তার পেছনে যুক্তিগুলো কি আপনি বলতে পারছেন? প্রথমটা বলি, যে কারণে পশু ভিত্তিক আপনি কথাটা বললেন, কুকুর, আসলে কুকুর তো না, এটা প্রবলেম হয়ে গেছে আপনাদের। এই যে সাংবাদিকতা আপনারা করছেন, কিছু মনে করবেন না, ব্যক্তিগত কিছু বলছি না আমি, যখন আপনাকে যেসব কথা বলছি আশা করি পুরোটাই যাবে। সেটা হচ্ছে একটা ছবি আছে, ছবিটা একটু আপনারা যখন টেলিভিশনে আছেন একটু দেখে নিন। এটার নাম হচ্ছে ওয়াগ দ্য ডগ। এটা একটা রাজনৈতিক ছবি, আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন সম্বন্ধে এই ছবি। আমি এই ছবিরই উদ্ধৃতি দিয়েছিলাম। তো এটা নানাভাবে সংবাদপত্র ইংরেজি থেকে বাংলা করতে গিয়ে যা করার তো করেছেন, তো এটা একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। তো সেটা আজকে যখন সুযোগ পেয়েছি কথাটা বললাম, দয়া করে ছবিটা দেখে নিয়ে এবং কি বলতে চেয়েছি ওটা একটু বোঝার চেষ্টা করবেন। আর আমার প্রতিপক্ষ আওয়ামী লীগ বারবার এই কথা বলার সুযোগ দেন, তো বিরোধী দলের নেত্রী সম্বন্ধে, আমার নেত্রী সম্বন্ধে তো কথা বলার প্রশ্নই আসে না। বিরোধী দলের নেত্রী সম্বন্ধে উনি আমার বড় বোন হিসেবে শ্রদ্ধা করি, ভারতও এই ধরনের মন্তব্য তার সম্বন্ধেও করব, এটা আশা করার মতো ঠিক না। আপনি প্রায়শই বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের স্বাধীনতা, এগুলো নিয়ে কথা বলেন, এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনার সব মাঝে মধ্যে কথাবার্তা নিয়ে বলা হয় যে আপনি এগুলোর বিরোধিতা করছেন। সাম্প্রতিককালে আপনি ফেনীতে জামায়াতে ইসলামের এক সভায় একটি বক্তৃতা দিয়েছেন এবং সেটিও বেশ সমালোচিত হয়েছে। আমি উদ্ধৃত করতেও পারি, অথবা আপনি নিশ্চয়ই আপনার স্মরণ আছে, এই যে আপনি এই দেশের একজন নেতৃস্থানীয় ব্যক্তি হয়ে আমাদের ভাষা, সংস্কৃতি এগুলো নিয়ে কথাবার্তা বলেন। দেখেন, আপনাকে একটা জিনিস বলি, আপনি যে বললেন আমাদের ভাষা, আমার ভাষাটা কি? বাংলা। হ্যাঁ, নিঃসন্দেহে বাংলা। হয়তো চাটগিয়ে বলতে পারেন, এতটুকুই অভিযোগ থাকতে পারে, এতটুকুই বলতে পারেন। আপনি যে বলছেন আমাদের ভাষা, সংস্কৃতি, আমি নেতৃত্ব দেই, আমি তো পাবলিক ওপিনিয়ন মোল্ড করার লোক, আমাকে তো বলতে হবে যে কি এই সংস্কৃতি কোন দিকে ধাবিত হবে। আমার যে সংস্কৃতির জায়গায় আমার দেশে যে অপসংস্কৃতিগুলো আছে, যেগুলো আমি হয়তো পছন্দ করি না, তার বিরোধিতা না করলে তো রাজনৈতিক নেতা হলাম কিভাবে? আপনি কি শহীদ মিনারে যাওয়া পছন্দ করেন? কেন পছন্দ করেন? আমি নিজেও তো গেছি, নিজেও যাই। কেন যাব?
না, আমার বক্তব্যটা কি ছিল? আমার বক্তব্যটা ছিল সংস্কৃতি, বাংলার সংস্কৃতিকে শহীদ মিনারে শুধু বছরে একবার শহীদ মিনারে খালি পায়ে হেঁটে আর বছরে একবার পান্তা ভাত খেলে আমার বাংলাদেশের সংস্কৃতি এর মধ্যে সীমাবদ্ধ না। বক্তব্য ছিল এরকম। আরো কিছু ছিল তার সঙ্গে, বাঙালি মেয়েরা যেভাবে যায়। না, বাঙালি মেয়েদের কথা বলিনি। ও যে আপনি বললেন সাংবাদিকদের মতো যে আপনি ঢালাও একটা মন্তব্য করে বসলেন। একজন সাংবাদিক সম্বন্ধে আমি মন্তব্য করেছি, আপনি সেটা সমগ্র সাংবাদিক সম্প্রদায় সম্বন্ধে যেভাবে আপনি ইলিসিট জেনারেলাইজেশন করেন সেভাবে কথা বলছেন না। কিছু কিছু এটা হয়তো এখানে তো আমার ঘরের মেয়েও তো অন্যরকম ইয়ে হতে পারে, অন্যদিকে যেতে পারে, তাকেও তো আমাকে শাসন করতে হয়। তো এই কথাটা যদি রাজনৈতিক নেতা হিসেবে যদি বলতে না পারি, তাহলে রাজনৈতিক নেতা হলেন কেন? তাহলে তো একদিকে ডাক দিলে সবাই সারি ধরে ওই দিকেই হাঁটতে থাকবো। আমি তো আই মিন দ্য বিজনেস অফ লিডারশিপ, নট ইন দ্য বিজনেস অফ ফলোইং পিপল। স্বাধীনতা যুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা থাকবার পরেও কি বিতর্কিত ভূমিকা? শেখ মুজিবুর রহমান আপনার পিতার বন্ধু। না, কি বিতর্কিত ভূমিকা আগে সেটা শুনি। কোন বিতর্কিত? আপনারা স্বাধীনতা চাননি। কে আপনারা? মানে কি আপনি? আমি কিভাবে চাইনি একটু শুনি। আমাকে একটা পাবলিক স্টেটমেন্ট দেখাতে পারবেন? আপনার বাবা? আমার বাবা তো পাকিস্তান মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন এবং প্রকাশ্যে উনি পাকিস্তানের অখণ্ডতাতে বিশ্বাস করতেন, এবার কোনো সন্দেহ নাই। কিন্তু যারা এখন মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করছে, তারা অক্টোবর মাস পর্যন্ত লায়ালপুর জেলে থাকাকালীন তারা কি বলে আসছেন? 29 বার বলেছেন পাকিস্তানের অখণ্ডতা বিশ্বাস করেন, 21 বার বলেছেন কোন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে তিনি জড়িত নন। তো আমার বাবাই দোষী হয়ে গেলেন। আমার বাবা শেখ হাসিনার বাবা হয়ে গেলেন বীর উত্তম, আর আমার বাবা হয়ে গেলেন বীর অধম। শেখ হাসিনাই চলে গেলেন বিতর্কের ঊর্ধ্বে, আর আমি বুঝি এখনো বিতর্কিত। শেখ মুজিবুর রহমান সাহেবের বড় ছেলে শেখ কামালের সঙ্গে আপনার বন্ধুত্ব ছিল? হ্যাঁ, সম্পর্ক ছিল। এমনকি আমার বাড়িতে রাতও কাটিয়েছেন লন্ডনে এই স্বাধীনতার পরও। সেই সম্পর্কের সূত্র ধরেই আপনি তরতর করে এগিয়ে গেছেন, মানে একের পর এক। মানে আপনাদের কোনো সমস্যা হয়নি? কিরকম সমস্যা হয়নি? কোনো ক্ষেত্রেই। এই যে আমার বাবার জানাজা পর্যন্ত আমাকে অ্যাটেন্ড করতে দেওয়া হয়নি, সমস্যা হয়নি। একটা রুমের মধ্যে 18 জন সদস্য, আমার পরিবারের সদস্য মাটিতে শুয়েছে দীর্ঘ 3.5 বছর। আমি যে বাড়িতে থাকি সেই বাড়ি দখল করে রেখেছিল কে? সমস্যা হয়নি? সমস্যা সম্বন্ধে আপনারা কি জানেন? আমার বাড়ির প্রত্যেকটা ফার্নিচার লুট করে নিয়ে গিয়েছিল, আপনি জানেন সমস্যা হয়নি? দর করে কি করেছি দেখেন। যাদের সম্বন্ধে কথা বলছেন, যাদের পক্ষে আপনি আজকে ওকালতি করছেন, আমি কারো পক্ষে নিয়ে কথা বলছি না। যে কথাগুলো আপনি বলছেন আমিও কিছু উত্থাপন করে যাই, তাহলে আপনাকে আশা করি এগুলো সব প্রকাশ করবেন। দেখেন, যেই পরিবারের সঙ্গে আপনি সম্পর্কের কথা বলছেন, ওনারা তো ধর্ম নিরপেক্ষতার চ্যাম্পিয়ন, তাই না? না, আপনি বলুন। না, ওনাদের প্রকাশ্য আওয়ামী লীগের ইয়েটা কি, ম্যানিফেস্টোটা কি? ধর্ম হতে ধর্ম নিরপেক্ষতা। আচ্ছা, আরো একটা ব্যাপার আছে, পেশায়ও কিন্তু সারা জীবন কিন্তু তারা ধর্ম নিরপেক্ষ ছিল। আমার বাবার একটা পেশা ছিল, আপনার বাবারও নিশ্চয়ই একটা পেশা ছিল। কিন্তু যারা এখন এসব বড় বড় কথা বলেন, তাদের নিজেরও কোনো পেশা নেই, তাদের বাবারও কোনো পেশা ছিল না। এই যে আজকে আমাদের সমাজে দেখেন বিভিন্ন বিশেষণযুক্ত কিছু নাম শোনা যায়, যে যারা চাঁদাবাজি করে, খাওয়া বেচারাদের নাম চাঁদাবাজ হিসেবে প্রকাশ পাচ্ছে। চাঁদাবাজির প্রাতিষ্ঠানিক রূপকে দিয়েছে, আপনি যে আজকে বললেন, ইঙ্গিত করতে চাইছেন? কেন ইঙ্গিত করবো? আপনি বুঝেন পেশার কথা বলছেন না। যারা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে, যারা ধর্ম নিরপেক্ষতার চ্যাম্পিয়ন, তাদের কথা বলছি, যে তাদের পেশাও তো নিরপেক্ষ। তাদের পেশা কি? তারা এখন অভিযোগ নিয়ে আসে কি কোকো 1 কোকো 2 অভিযোগ নিয়ে আসে না?
তারা চায় শহীদ জিয়ার ছেলেরা যেন সেলিমুল্লাহ মুসলিম অরফানেজের এতিমখানায় নাম লিখিয়ে রাখে, তাদেরও যেন পেশা না থাকে। তারা চায় তাদের সংসারের খরচটা যেন চাঁদার থেকে আসে, ওরাই অভিযোগ তুলে। আপনার শক্তির উৎস কোথায়? আমার জনগণ এবং রব্বুল আলামিন। এটা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি মিন করেন? নিশ্চয়ই, আল্লাহর মেহেরবানিতে এখনো তো অপরাজিত। এখন বলেন দেশ কেমন চালাচ্ছেন আপনারা? এটা তো মূল্যায়ন জনগণ করবে, সেটা তো আরো 3 বছর পরে করবে, কিন্তু 3 বছরে তো জনগণ। আমরা চেষ্টা করছি যে আমাদের নির্বাচনী অঙ্গীকার যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে। আমাদের প্রধানমন্ত্রী আপ্রাণ পরিশ্রম করছেন, চেষ্টা করছেন যে আমাদের নির্বাচনী অঙ্গীকার যেগুলো আমরা করেছি সেগুলো বাস্তবায়ন করতে। আমরা সম্পূর্ণ সফল হয়েছি এই দাবি তো করছি না, কিন্তু নিশ্চয়ই আমাদের আন্তরিকতার কোনো অভাব আছে প্রধানমন্ত্রী কিংবা 4 দলীয় ঐক্যজোট সরকারের। এটা কিন্তু আমাদের যত বড় শত্রুই হোক না কেন এই অভিযোগ আমাদের বিরুদ্ধে আনতে পারে। সুশাসন থেকে কিছুটা দূরে আপনারা, সুশাসন থেকে আমি বলবো দূরে না হলেও আমরা এখনো কাছে পৌঁছাতে পারিনি, এবং কাছে পৌঁছানোর চেষ্টায় আমরা লিপ্ত আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাও চেষ্টা করছি, ভীষণ খারাপ। ভালো তো আমি নিশ্চয়ই বলবো না, কিন্তু ওটাও চেষ্টায় আছি ভালো করার। আপনারা দেখেছেন দ্রুত বিচারের আদালত করা হয়েছে। প্রত্যেক দিন আপনারা এক একটা দেখছেন চাঞ্চল্যকর কিছু হত্যাকাণ্ডের বিচার হয়ে যাচ্ছে। এটার কিছু যে এফেক্ট হচ্ছে না তা তো বলতে পারবেন না। তারপর আমরা তো বাংলাদেশ সেনাবাহিনী পর্যন্ত নামিয়েছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। কিছু যে উন্নতি হয়নি তা আশা করি আমাদের সমালোচকরাও দাবি করবে না। শেষ প্রশ্ন আমার কাছে, দেশে এই প্রবল বিরোধিতার পরেও ওয়াইসের মহাসচিব পদে আপনি কি শেষ পর্যন্ত প্রার্থী থাকছেন, এবং প্রার্থী থাকলে জয়ী হচ্ছেন কিনা? দেশে প্রবল বিরোধিতা তো আমি দেখি নাই, আমি আওয়ামী বিরোধিতা দেখেছি। ইসলামী মহাসম্মেলনের যেখানে প্রার্থী দিয়েছে ইসলামী মূল্যবোধের সরকার, 4 দলীয় ঐক্যজোটের সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেখানে ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী যদি মুষ্টিমেয় একটা মহল যদি বিরোধিতা করে, তাতে বেগম খালেদা জিয়াও পিছপা হওয়ার সম্ভাবনা নাই, 4 দলীয় ঐক্যজোটের পিছপা হওয়ারও সম্ভাবনা নাই, এবং আল্লাহর মেহেরবানিতে এই বিতর্কিত সালাউদ্দিন কাদের চৌধুরীরও পিছপা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যেটা জয় পরাজয়ের কথা বলেছেন, আল্লাহর মেহেরবানিতে উভয়েরই আমার একটা অভিজ্ঞতা আছে। আমি তো আপনারা জানেন একাধিক কনস্টিটিউয়েন্সিতে ইলেকশন করেছে, জিতে এসছি, কোনো জায়গায় তো হেরেও এসছি। তো সেটা এত গুরুত্ব সহকারে দেখি না। একটু বুঝি যে ইসলামী বিশ্ব 4 দলীয় ঐক্যজোটের সরকারের উপরে আস্থা প্রদর্শন এরই মধ্যেই করেছে, ইঙ্গিত আপনারাও নিশ্চয়ই পেয়েছেন। আল্লাহর মেহেরবানিতে আমরা জয়ী হব বলে আমার বিশ্বাস। আজকে এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করলাম মাননীয় প্রধানমন্ত্রী সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে। আপনারা আলোচনা থেকেই শুনেছেন যে সামনের ওয়াইসি মহাসচিব পদে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে উনি বাংলাদেশের প্রার্থী, এবং এ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আমাদের মূল কথা হচ্ছে যে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্কে যে বিতর্কই থাকুক না কেন, তিনি যদি অভিযুক্ত হন, যেসব অভিযোগ তার বিরুদ্ধে করা হয়, তাহলে সেই অভিযোগের শাস্তি তার প্রাপ্য, এবং এই 32 বছর পরেও কেন তার শাস্তি হয়নি তার বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে, মানে সে নিয়েও অনেকের বিরুদ্ধে অভিযোগ করবার সুযোগ রয়েছে বাংলাদেশের জনগণের, তাদেরও শাস্তি পাওয়া উচিত। আর যদি তা না হয় তাহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার অধিকার কারণেই। এই আলোচনায় দেখবার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।